নরওয়ে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালিস্ট হবে। ওদের স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার আছে, ওদের মডার্ন গেমে ডিফারেন্ট একটা জিনিস আছে, ওরা প্রচুর পরিমাণের বল ক্যারিয়ার। গ্রুপ স্টেজের শেষ রাউন্ডে বিশ্বকাপে একটা ভালোই সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। ফ্রান্স আর নরওয়ে ম্যাচটা হয়েছে ফাইনালের আগের ফাইনালের মতো, অর্থাৎ দুই দিক থেকে দুই সেমিফাইনালিস্টের লড়াইয়ের মতো। আপনি হয়তো মনে করতে পারেন যে নরওয়ে এতগুলা গোল খাইছে, নরওয়েকে আমি কেন সেমিফাইনালিস্ট বলতেছি। আসলে নরওয়ের ফুটবলটা মডার্ন ফুটবলের একটা সারপ্রাইজ প্যাকেজের মতো। আপনি ডিপলি ফলো করলে হয়তো বুঝতে পারবেন যে নরওয়ে বল ক্যারি করে থ্রু মিডফিল্ড, থ্রু ডিফেন্স লাইন, মানে লাইন ব্রেক করে করে অপোনেন্ট বক্স পর্যন্ত নরওয়ে বল ক্যারি করে। আর এই জিনিসটাকে ওরা 8-এর পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে ওদের কমপ্লিট বেঞ্চ 11 আইসাও এই বল ক্যারি জবটা ওরা চালায় নিতে পারতেছে। তার মানে হচ্ছে ফ্রান্স মানে যাই খেলুক না কেন সেটা ফ্রান্সের ক্যালিবার অনুযায়ী ফ্রান্সের খেলাটাই খেলছে। নরওয়ে নিজেদের খেলা তো খেলেই নাই, জাস্ট ওরা হারার জন্যই মাঠে নামছে। তো ওয়ার্ল্ড কাপে আগে আমি এরকম কখনোই দেখি নাই যে একটা টিম কম্পিটিটিভ টুর্নামেন্টে হারার জন্যে মাঠে নামে এবং এইভাবে করে। এটা নরওয়ের আসলে একটা ব্যাড অ্যাপ্রোচ ছিল, এগুলো ফুটবলের সৌন্দর্যকে নষ্ট করে। এমনিতেই শেষ ম্যাচ ডেগুলাতে একই গ্রুপের সব দলের খেলা রাখা হয় যাতে কেউ কাউরে পয়েন্টে ছাড় না দিতে পারে, কিন্তু নরওয়ে এখানে যেটা করছে এটা আসলে একটা ব্যাড অ্যাপ্রোচ ছিল ফুটবলের জন্য। কিন্তু নরওয়ে তাদের প্ল্যানের জন্য এটা করছে, টুর্নামেন্টে প্রোগ্রেস করার জন্যে আপনাকে অনেক সময় সেফ পাথ হয়ে নিতে হয়। যেমন আর্জেন্টিনা ইচ্ছা করে নেয় নাই, কিন্তু তারা সেফ একটা পাথ হয়ে পেয়ে যাচ্ছে। যেমন ধরেন আর্জেন্টিনার রাউন্ড অফ 32 অপোনেন্ট হওয়ার কথা ছিল উরুগুয়ে, কিন্তু উরুগুয়ে টুর্নামেন্ট থেকে ছিটকাই গেল। সেখানে আর্জেন্টিনার অপোনেন্ট আসবে কেপ ভার্দে। এখন আপনার মনে হইতে পারে যে কেপ ভার্দে তো কঠিন প্রতিপক্ষ, কারণ উরুগুয়েকে ধরে দিছে, স্পেনকে আটকাইছে, ইভেন সৌদি আরবের সাথেও 0-0 ড্র করছে, তো এটা তো হার্ডেস্ট টাফ অপোনেন্ট। কিন্তু আসলে আর্জেন্টিনার টাফ এই সমস্ত অপোনেন্টটারে অনেক বেশি সহজ করে নেয়। যে কেপ ভার্দেকে আপনার মনে হয়েছে অনেক বেশি ডিফিকাল্ট, দেখবেন ওদেরকে খুব দ্রুত আগে গোল দিয়ে মেন্টালি ভাঙে ফেলবে। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ তারপরে রাউন্ড 32-তে হয় ইজিপ্ট, মিশর বা এই টাইপের টিম পাবে রাউন্ড অফ 16-এ। একদম কোয়ার্টারে যায় পাইতে পারে কলম্বিয়াকে, ওইটা একটা টাফ ব্যাটেল হইতে পারে, কিন্তু সেমির আগ পর্যন্ত আর্জেন্টিনার পাথওয়েটা অনেক বেশি সফট। তো সেদিক থেকে আসলে নরওয়েও চিন্তা করছে যে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাই বা সামহাউ ইকুয়েশন বদলে যায়, তাহলে আমরা যাইতে হবে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি টাফ সাইড, যেই সাইডে ধরেন এখন টপ টায়ার টিম সবগুলাই যাচ্ছে, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন। ওই সাইডটাতে আসলে নরওয়ে যেতে চায় না, তারাও টুর্নামেন্ট প্ল্যান করেই এই সাইডটাতে আসতে চাইছে। কিন্তু নরওয়ে 4 গোল খাইছে দেখে আপনার মনে হইতে পারে যে নরওয়ে আবার কেমন কি দল, এত দূর কি যাবে? কিন্তু দেখেন নরওয়ে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালিস্ট হবে। ওদের স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার আছে, ওদের মডার্ন গেমে ডিফারেন্ট একটা জিনিস আছে, ওরা প্রচুর পরিমাণের বল ক্যারিয়ার। আর পুরা ক্যারি জবটা ওদের পুরা টিম সিঙ্ক্রোনাইজ টোনে করে। এবং দেখেন যে একটা গোল দিছে ওই গোলের ফিনিশিংটা ফলো করলে বুঝবেন যে নরওয়ে আসলে কোন লেভেলে অপারেট করা স্টার্ট করছে। এবং ধরেন খেলাটা মানে সেন্ট্রাল এরিয়ায় শুটিং ফিনিশিং পর্যন্ত নিয়ে যাবে ক্যারি করে করে। নরওয়ে যে ডেডলি বা ভয়ঙ্কর, এটা তারা ডেডলি হয়ে ওঠার আগ পর্যন্ত টেরি পাওয়া যাবে না, এরকম একটা সিচুয়েশনে ওরা বিল্ড আপ করবে। ডিফেন্সিভ কিছু দুর্বলতা আছে, কিন্তু তারা ধরেন 2 গোল খাইলে 3 গোল 4 গোল দেওয়ার মতো ক্ষমতা রাখে, এই টাইপের সেট আপ। এবং ওদের হাইট অনেক অপোনেন্টের বিপক্ষে ওদেরকে অ্যাডভান্টেজ দিবে এবং ওরা ওইভাবেই আসলে বক্স অ্যাটাক করবে বা অপোনেন্ট অ্যাটাক করবে। কালকের সবচেয়ে বড় আপসেট ছিল আর কি উরুগুয়ে আসলে এই ম্যাচটা ইন্টেন্সিটি থেকে শুরু করে সব কিছুতে স্পেনের সাথে টো খেলতেছিল, ব্যাটেল ছিল। ওকে ফিজিক্যালি স্পেনকে বেশ ভালোই ডিস্টার্ব করছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে একটা একেবারে মানে এই সমস্ত শটও কি আসলে গোল হয়? একটা এক্সপিরিয়েন্স গোলকিপার, এটা ইয়াঙ্গার গোলকিপার হইলে মানা যেত যে এই ধরনের মিস্টেক ইয়াঙ্গার গোলকিপাররা নার্ভের জন্য করে ফেলে। একজন এক্সপিরিয়েন্সড গোলকিপারের থেকে কি এগুলো আসলে আশা করা যায়? সবচেয়ে সেম হলো পরপর 2টা ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে উরুগুয়ে বিদায় নিতে হচ্ছে। সাউথ আমেরিকান অঞ্চলে কোয়ালিফায়ার খেলা এমনিই অনেক টাফ, সেখান থেকে কোয়ালিফাই করে এসে এই ওয়ার্ল্ড কাপে এই টাইপের ডিসপ্লে আসলেই মানা যায় না। হওয়া উচিত ছিল আর্জেন্টিনা অ্যাটলিস্ট সেকেন্ড রাউন্ড পর্যন্ত তাদের, এবং তারা কোয়ালিফায়ার আর্জেন্টিনাকে হারাইছে। সো ইকুয়েশন কত কিছুই তো হইতে পারতো, কিন্তু সেরকম কিছু না হয়ে আসলে পুরো টুর্নামেন্টের পাথওয়েটা ডিফারেন্ট হয়ে গেল। এটা আসলে সেম ফুটবলের জন্য মানে ব্যাড লাক, এবং উরুগুয়ের চলে যাও এইভাবে তারা যাওয়াটা আসলে ডিজার্ভ করে না।
আর ফ্রান্স নরওয়ের ম্যাচটা আমি কেন বলছি যে ফ্রান্সকে একদিক থেকে সেমিফাইনালিস্ট আপনার মনে করতেই হবে, হয়তো সামনে বাধা হইতে পারে জার্মানি, স্পেনের সাথে হয়তো সেমি হইতে পারে, জার্মানি তার আগে বড় রাউন্ড অফ 16 দেখা হয়ে যাবে। সো ফ্রান্স ওই দিক থেকে এই দুইটা বাধা অতিক্রম করতে হবে, কিন্তু নরওয়ে দিক থেকে কিন্তু বেশ ভালো একটা পাথ হয়ে নিয়ে আগাবে, সেখানে তাদের ব্রাজিলকে টপকাইতে হবে, যেটা আসলে সহজ হবে না। ইভেন ব্রাজিল যদি না যায় জাপানকে ব্রাজিল জাপানের টপিকটা আরেকটু ডিফারেন্ট হবে, সেটা আমি আলাদাভাবে বলবো। টোটাল ইকুয়েশন হলো ওয়ার্ল্ড কাপ এখন সেট, জমে উঠছে, সব দলই মোটামুটি এবং সব দলের সব স্টাররা পারফর্ম করতেছে। ফ্যানদের প্রত্যাশার জায়গা থেকে এই ওয়ার্ল্ড কাপ একেবারে সঠিক জায়গা মতোই যাচ্ছে, এবং কাল রাতে ম্যাচ দেখে এতটুকুই আমার অনুধাবন। এবং আপনাদের কোনো ম্যাচ বা এই কাল রাতের ম্যাচের ইভেন্ট নিয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন।